নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের রচিত গল্প তরুণ গুপ্তের বিচিত্র কীর্তিকথা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প তরুণ গুপ্তের বিচিত্র কীর্তিকথা। তরুণ গুপ্ত ঢাকুরিয়ায় মামার বাড়িতে বেড়াইতে গিয়াছিল। তা ওই যে বলে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানিতে বাধ্য হয়, আমাদের তরুণেরও তাহাই হইল। বড় মামা সকালে চা খাইতে খাইতে বলিলেন, কি কাণ্ড হয়েছে শুনেছিস? তরুণ তখন দিস্তা খানেক লুচি খাইয়া বড় ব্যস্ত। ঘাড় নাড়িয়া জবাব দিল, না, কাল রাত্রে যে গুডস ট্রেনখানা ডায়মন্ড হারবার থেকে কলকাতায় গেল, তার মধ্যে থেকে একখানা গাড়ি চুরি গেছে। কথাটা শুনিয়া ভাগিনেও যতটা আশ্চর্য হইবে মনে করিয়াছিল, ততটা আশ্চর্য কিন্তু হইল না। তবুও কহিল, গাড়ি চুরি গেল কিরকম? কলকাতায় পৌঁছে দেখা গেল মধ্যের একটা ওয়াগন নেই, তাহলে পেছনে ছিল। কিরকম করে খুলে পেছনে রয়ে গেছে? না রে বাপু না, এখানে ঠিক মাঝখানে ছিল। পিছনের গাড়ি যেমন ছিল তেমনিই আছে, প্রথমের গাড়িও তাই, মাঝখান থেকে একখানা গাড়ি নেই। এইবার তরুণ সত্যই আশ্চর্য হইল। এত রকমের চুরির কথা সে শুনিয়াছে, কিন্তু ট্রেন চুরি, এ যে বড় অদ্ভুত ব্যাপার। অবাক হইয়া কহিল, মাঝখান থেকে গেল কিরকম? তার পরেরগুলো পৌঁছেছে? হ্যাঁ, তাইতেই তো এত বেশি অবাক হয়ে গেছে সকলে। গাড়ি সোনারপুর থেকে ছেড়ে একেবারে কলকাতায় গেছে, পথে কোথাও থামেনি। সোনারপুর থেকে যখন ছাড়া হয় তখনও সে গাড়ি দেখা হয়েছে এবং সব গাড়ি গুনে ছাড়া হয়েছে। যেখানে চুরি গেছে তাতে কি ছিল? তা বেশ দামি জিনিসই ছিল। মজিলপুরের চক্রবর্তীরা কংগ্রেস এক্সিবিশনে খান কতক গালচে পাঠাচ্ছিল, মুঘলদের আমলের গালচে সব। এক একখানার দাম খুব কম করে 8-10 হাজার টাকা হবে। সব শুদ্ধ 50,000 টাকার মাল ছিল ওই গাড়িখানায়। রেল কোম্পানির কাছে কনসিগমেন্ট ইনশিওর করা ছিল। যাদবপুর বালিগঞ্জের স্টেশন স্টাফ মাথায় হাত দিয়ে বসেছে। চাকরি নিয়ে টানাটানি বটেই, জেল খাটতে না হয়। তরুণ খাইতে খাইতে উঠিয়া দাঁড়াইল, কহিল, চলুন দেখি, ব্যাপারটা দেখা যাক। মামা হাঁ হাঁ করিয়া উঠিলেন। খেতে খেতে উঠলে কেন? কি মুশকিল, খাওয়া শেষ করে গেলেই হতো। এলি 2 দিন জিরোতে, তোর ওসব গোলমালে কাজ কি বাপু? তরুণ হাসিয়া কহিল, আর আমি খাবো না, সত্যি অনেক খেয়েছি। এই যখন আমার পেশা, তখন কি আমি এমন তাজ্জব কাণ্ড শুনেও চুপ করে থাকতে পারি? বড় মামা অনিচ্ছা সত্ত্বে উঠিলেন, কহিলেন, কোন দিকে যাবে? চুরি তো বালিগঞ্জের দিকেও হতে পারে। তরুণ কহিল, তা হয়তো পারে, কিন্তু বালিগঞ্জের থেকে যাদবপুরের দিকে চুরি যাবারই বেশি সুবিধা। কখনো ডায়মন্ড হারবার লাইনে যাহারা যান নাই, তাহাদের সুবিধার জন্য স্টেশনগুলির অবস্থান একটু বোঝাইবার চেষ্টা করা বোধ হয় অপ্রাসঙ্গিক হইবে না। কলিকাতা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর, গড়িয়া, সোনারপুর। কলিকাতা হইতে সোজা দক্ষিণ দিকে স্টেশনগুলি পরপর চলিয়া গিয়াছে। তাহার মধ্যে ঢাকুরিয়া ফ্ল্যাগ স্টেশন, অর্থাৎ ইহার নিজস্ব সিগন্যাল রুম বা সাইডিং কিছুই না। শুধু প্যাসেঞ্জার ট্রেনগুলি যাত্রী লইবার জন্য একবার করিয়া থামে মাত্র। সুতরাং ঢাকুরিয়ায় কিছু করা সম্ভবপর নয়। হয় গড়িয়া, নয় যাদবপুর, নয় বালিগঞ্জের পর কিছু হইয়াছে। যেহেতু বালিগঞ্জের দিকে চুরি করিবার মতো নির্জন স্থান অল্প, সেহেতু সেখানেও কিছু করা কঠিন। সুতরাং তরুণ যাদবপুরের দিকে যাওয়াই স্থির করিল। কিন্তু বেশি দূর যাইতে হইল না। পথেই ঢাকুরিয়ার স্টেশন মাস্টারের সহিত সাক্ষাৎ হইল। তিনি বড় মামাকে দেখিয়াই কহিলেন, মশাই, খালি গাড়িখানা পাওয়া গেছে যাদবপুরের সাইডিংয়ে,
কিন্তু গাল যে একখানাও নেই। সর্বনাশ হয়ে গেল। বড় মামা তরুণের সঙ্গে স্টেশন মাস্টারের পরিচয় করাইয়া দিলেন। এটি আমার ভাগ্নে তরুণ, শখ করে গোয়েন্দাগিরি করে, নাম শুনেছেন বোধহয়। স্টেশন মাস্টার কহিলেন, হ্যাঁ হ্যাঁ শুনেছি বই কি। আমাদের সৌভাগ্য যে এই সময়ে উনি এখানে এসে পড়েছেন। মশাই তরুণবাবু, যদি তাড়াতাড়ি এর একটা কিনারা করতে পারেন, তাহলে আমরা এই কজন স্টেশন মাস্টার চাঁদা করে আপনি যা চাইবেন তাই দেব। তরুণ একটু হাসিয়া কহিল, চলুন তো দেখা যাক, তারপর আপনাদের বরাত আর আমার হাত যশ। তিনজনে লাইন ধরিয়া যাদবপুরের দিকে রওনা হইলেন। খানিকটা দূর গিয়াই নজরে পড়িল একখানা খালি মালগাড়ি একটা সাইডিংয়ে দাঁড়াইয়া এবং তাহাকে ঘিরিয়া অনেকগুলি লোক জটলা করিতেছে। ঢাকুরিয়ায় স্টেশন মাস্টার যাদবপুরের স্টেশন মাস্টারের সহিত তরুণের পরিচয় করাইয়া দিলেন। এক পালা নমস্কার ও প্রতি নমস্কারের পর তরুণ কাজ আরম্ভ করিল। যাদবপুর ছাড়াইয়া আসিয়াই আপ লাইন হইতে যে সাইডিং বাহির হইয়াছে, সেইটিতেই গাড়িখানা কাটিয়া লওয়া যাওয়া হইয়াছে। কিন্তু কেমন করিয়া? সাইডিং যেখানে মেন লাইনের সহিত সংযুক্ত হয়, সেইখানটা তরুণ বহুক্ষণ পরীক্ষা করিল। হাঁটু গাড়িয়া লাইনে বসিয়া খালি চোখে এবং লেন্সের সাহায্যে সব রকমেই পরীক্ষা করা হইল। শেষে উঠিয়া দাঁড়াইয়া তরুণ কহিল, এ সাইডিং কি ব্যবহার করা হয়? স্টেশন মাস্টার মাথা নাড়িয়া কহিলেন, গত 3 বৎসরের মধ্যে একদিনও ব্যবহার হয়নি বোধহয়। তরুণ কহিল, তাহলে এর জয়েন্টের মুখে যে তেল দেওয়া হয়েছে সে নিশ্চয়ই আপনাদের কোনো লোক দেয়নি। নিশ্চয়ই না, বহুকাল ব্যবহার হয়নি। তাছাড়া অদূর ভবিষ্যতে ব্যবহারের সম্ভাবনাও নেই। শুধু শুধু কর্তব্যের খাতিরে ওরা জয়েন্টের মুখে তেল দিতে যাবে? এত ভালো মানুষ আমার পোর্টাররা নয়। তরুণ কহিল, আপনাদের এখানে কাছাকাছি কারোর কাছে ক্যামেরা আছে? স্টেশন মাস্টারের বড় ছেলেটি লাফাইয়া উঠিল, আমার কাছে আছে, নিয়ে আসছি। সেই জয়েন্টের মুখে লাইনের উপর একটি তৈলসিক্ত ময়লা আঙুলের ছাপ পড়িয়াছিল। তরুণ সাবধানে ক্যামেরার সাহায্যে তাহারই ছবি তুলিয়া লইল। তারপর রেলওয়ে পুলিশের ইন্সপেক্টরকে কহিল, এই আঙুলের ছাপটা নিয়ে একবার হেড অফিস খোঁজ করে দেখুন, কোনো পুরনো বাপি কিনা দেখুন তো। আমার বিশ্বাস যে এমন কাজ করতে পারে তার এই প্রথম কেস নয়। তারপর স্টেশন মাস্টারের দিকে ফিরিয়া কহিল, বহুদিন অব্যবহারের জয়েন্টটা পাছে ঠিকমতো কাজ না করে, এই ভয়ে তেল দিতে গিয়েছিল। আঙুলের ছাপটা উঠে গেছে। আচ্ছা, আমি আসি আজ। যদি কোনো খবর পান আমায় জানাবেন। পরের দিন ভোর হইতে না হইতে ইন্সপেক্টর আসিয়া হাজির। আঙুলের ছাপের প্রতিলিপি হেড অফিসের দপ্তরে মিলিয়াছে। লোকটার নাম সীতানাথ। ইহার আগে ভীষণ ভীষণ চুরি করিয়া ধরা পড়িয়াছে এবং 2 জেল খাটিয়াছে। বেঁটে, কৃষ্ণবর্ণ, মাথার মধ্যে ঈষৎ একটু টাক আছে, একটা খাঁড়ার মতো সোজা নাক নামিয়াছে। কিছুদিন আগে পর্যন্ত জানা গিয়েছিল যে সে যাদবপুর ও ঢাকুরিয়ার মাঝামাঝি বৈষ্ণব ঘাটায় থাকে। তরুণ কহিল, চলুন একবার খোঁজ করে দেখা যাক। 2 জনে বাহির হইয়া পড়িল। তরুণ কিছু দূর গিয়া কহিল, লোকটাকে শাস্তি দিতে চান না জিনিসগুলো ফিরে চান? ইন্সপেক্টর কহিলেন, জিনিসগুলো আগে চাই, নইলে রেল কোম্পানিকে কত টাকা খেসারত দিতে হবে তার ঠিক আছে। ভালোই ভালোই যদি মালগুলো ফেরত পাওয়া যায় তাহলে ওকে ছেড়ে দিতেও রাজি আছি। বৈষ্ণবঘাটা বেশি দূর নয়। 7টা বাজবার আগেই 2 জনে পৌঁছলেন। একজন মুসলমান দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতেই সে বাড়ি দেখাইয়া দিল। তরুণ ইন্সপেক্টরকে একটু আড়ালে থাকবার অনুরোধ করিয়া খুব জোরে কড়া নাড়িতে লাগিল। প্রায় মিনিট 5 কড়া নাড়িবার পর ভিতর হইতে মোটা ভারী স্ত্রী কণ্ঠে জবাব আসিল, কে রে? তরুণ কোনো কথা না কহিয়া কড়া নাড়িয়াই চলিল। তখন কপাটটা ঈষৎ ফাঁক করিয়া এক স্ত্রীলোক উঁকি মারিল। যেমন মোটা তেমনি বেঁটে এবং তেমনি কালো।
তাহার উপর নাকটা থ্যাবড়া, কেশ বিরল, মাথার গুটি কতক চুল উপর ঝুঁটি করিয়া বাঁধা আছে। সে যেন খিচাইয়া মারিতে আসিল। কিরকম লোক তুমি বাছা? খালি কড়া নেড়ে চলেছ, জবাব দাও না কেন? তরুণ সেসব কথা গায়ে না মাখিয়া কহিল, সীতানাথ আছে? স্ত্রীলোকটি যে লাফাইয়া উঠিল, কহিল, আছে, কিন্তু সে কারো সঙ্গে দেখা করে না। বলিয়াই সহসা কপাট বন্ধ করিয়া দিতে যাইতেছিল, কিন্তু তরুণ তাহার পূর্বেই ডান পাটা দরজার মধ্যে বাড়াইয়া দিয়াছে, সুতরাং বন্ধ করা গেল না। সে চেঁচাইয়া কহিল, হে কি গো, জোর করে ঢুকবে নাকি? তরুণ ধীর স্বরে কহিল, সেই রকমই তো ইচ্ছা আছে। আসুন ইন্সপেক্টর। ইন্সপেক্টর নামটা শুনিবা মাত্র স্ত্রীলোকটা একটা অস্ফুট শব্দ করিয়া উঠিল, কিন্তু তাহার উদ্দেশ্য বুঝিয়া তরুণ নিমেষে পাশ কাটাইয়া স্ত্রীলোকটার আগেই চলিয়া গেল। সীতানাথ একটা গোলমাল শুনিয়া বাহির হইতেছিল, কিন্তু তাহার পথ রোধ করিয়া দাঁড়াইল তরুণ, এবং তাহার পিছনে ইন্সপেক্টর হাতে পিস্তল লইয়া। সে বিবর্ণ মুখে পা পা করিয়া পিছাইয়া গেল। তরুণ ভিতরে আসিয়া ইন্সপেক্টরকে ভিতরে টানিয়া লইয়া দ্বার বন্ধ করিয়া দিল। তাহার পর গম্ভীর মুখে কহিল, তারপর সীতানাথ, গালচেগুলো কোথায় বল দেখি? সীতানাথ বিস্মিত হইবার ভান করিয়া কহিল, কি গালচে? কোথাকার গালচে? ইন্সপেক্টর চটিয়া উঠিলেন, ন্যাকামি কর না, আমার সব জানা আছে, ন্যাকামি করো না। লাইন জয়েন্টের মুখে তোমার আঙুলের ছাপ ধরা পড়েছে, চালাকি রাখো, কোথায় আছে বলো? সীতানাথ লোকটা বোকা নয়, সে আর অবাক হইবার চেষ্টা না করিয়া কহিল, আমি বলবো না, যা খুশি করুন গে। তরুণ ইন্সপেক্টরকে চুপ করিবার ইঙ্গিত করিয়া কহিল, বাপু, ধরা তো পড়েইছ, তুমি মনে করো খুঁজে আমরা বের করতে পারবো না? সীতানাথ কহিল, না, পারবেন না। সে যেখানে আছে পুলিশের 14 পুরুষের ক্ষমতা নেই তা বার করে। ইন্সপেক্টর একটা কটূক্তি করিয়া উঠিলেন, ভদ্রলোকের মতো কথা বলো। সীতানাথ কহিল, রাগ হলে আপনার কথাই প্রায় ভদ্রলোকের মতো থাকে কি না? আমি তো ছোট লোক বটেই। তা যা হোক, সে পাবেন টাবেন না, জেলে টেলে যা দেবেন দিন, জেলেও দেবেন আর মালও আমি ছেড়ে দেব। এত কাঁচা ছেলে আমি নই, ফিরে এসে তো বাঁচতে হবে, তখন টের পাবো না আমরা। সীতানাথ তাহাতেও থামিল না, কহিলেন, আমি জেলে গেলে অন্য লোক তার ব্যবস্থা করবে। ইন্সপেক্টরের চোখ জ্বলিয়া উঠিল, কহিলেন, সেখানে গিয়ে মারের চোটে কথা আদায় করে নেব। তরুণ সীতানাথকে মনে মনে অজস্র বাহবা দিতে লাগিল। সে নির্বিকার মুখে কহিল, আমি পুলিশের সঙ্গে এ বাড়ির বাইরে পা দেওয়া মাত্র তার ব্যবস্থা হবে, তখন আমারও আর বলবার উপায় থাকবে না, ইচ্ছে থাকলেও না। তরুণ ইন্সপেক্টরের মুখের দিকে চাহিয়া কষ্টে হাসি দমন করিল। তাহার পর মোলায়েম কণ্ঠে কহিল, যদি না ধরি, যদি ছেড়ে দিই? সহসা সীতানাথ সামনে ঝুঁকিয়া আগ্রহ ভরে কহিল, দেবেন, দেবেন ছেড়ে? জেলে দেবেন না? ছেলেটার বড় অসুখ বাবু, আমি জেলে গেলে দেখবার লোক থাকবে না। তরুণ কহিল, বেশ, আমি কথা দিচ্ছি, তুমি গালচেগুলো ফিরিয়ে দিলে আমি এবার তোমার কেস উঠতে দেব না, কিন্তু একটা মুচলেখা দিতে হবে। সীতানাথ একটু চুপ করিয়া থাকিয়া কহিল, একটা লোহার চাদরের বাক্সের মধ্যে পুরে ধারগুলো ঝালাই করে পুকুরের মধ্যে ফেলে রেখেছি, জেলে ডেকে জাল ফেলে উঠাতে হবে, কাছেই আছে। তরুণ কহিল, কিন্তু তুমি চুরি করলে কি করে? সীতানাথ হাসিয়া কহিল, একলা পারিনি বাবু, আরেকজন ছিল, তার নাম করব না। যখন সোনারপুর থেকে গাড়ি ছাড়ে তখন একটা ওয়াগনের ওপর লম্বা দড়ি নিয়ে সে লুকিয়ে থাকে, গাড়ি ছাড়বার পরই কাজ আরম্ভ করে। যে গাড়ির মধ্যে গালচে ছিল তার আগের গাড়ির সঙ্গে তার পরের গাড়ির আগে অনেকখানি ঢিলে করে বাঁধা হয়। ধরুন, চুরির গাড়িখানা 1 নম্বর, আগেরটা 2 নম্বর আর পরেরটা 3 নম্বর, 3 নম্বরে আর 2 নম্বরে বেঁধে 1 নম্বর আর 3 নম্বরের জোরটা খুলে দেওয়া হয়। লম্বা দড়িটায় আটকে রইল বটে, কিন্তু
অনেকটা মধ্যে ফাঁক রইল। তারপর 2 নম্বর আর 1 নম্বরের বাঁধন হলো খোলা। তখন 1 নম্বর গাড়িখানা 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে ধাক্কা খেয়ে খেয়ে চলতে লাগলো। এবারে আমি যাদবপুরের ওই সাইডিংটায় তৈরি হয়ে দাঁড়িয়েছিলাম। যেমন 2 নম্বর গাড়িটা চলে গেল, সঙ্গে সঙ্গে সাইডিংয়ে লাইন জয়েন করে দিলুম। ফলে 1 নম্বরটা গড়াতে গড়াতে সাইডিংয়ে চলে এলো। আমিও সাইডিংয়ের সঙ্গে যেন মেন লাইনের জোর খুলে দিলুম। 3 নম্বর আর পিছনের গাড়িগুলো আবার মেন লাইনে চলে গেল। তখন দড়িটা খাটো করে এনে গাড়ির 2টো ভাগ বেমালুম জুড়ে দেওয়া হলো। তরুণ মন্ত্রমুগ্ধের মতো শুনিতেছিল। ইন্সপেক্টর শুধু একটা স স শব্দ করিয়া উঠিলেন। তাহার পর একটা মুচলেখা লিখাইয়া লইলেন। তরুণ প্রশ্ন করিল, তুমি টের পেলে কি করে গালচের কথা? সীতানাথ কহিল, আপনাদের ভদ্দর ঘরের কাণ্ড। আর একজন জমিদার অনেক টাকা কবলান। চক্রবর্তীদের ওই গালচের ওপর বড় লোভ তাঁর। তা অত পরিশ্রম বৃথা গেল। ছেলেটার বড় অসুখ। টাকার দরকার বলেই অমন অসীম সাহসিক কাজে লেগেছিলুম। তরুণ একটু ইতস্তত করিয়া পকেট হইতে 1 গোছা নোট বাহির করিয়া হাতে দিয়া কহিল, এই 50 টাকা দিলুম। আমার সঙ্গে আবার দেখা করো, তোমার ব্যবস্থা আমি করে দেব। এসব কাজ আর করো না। এই ঠিকানাটা রেখে দাও। সীতানাথের চক্ষু সজল হইয়া উঠিল। বাহিরে আসিয়া ইন্সপেক্টর কহিলেন, একে তো এমনি ছেড়ে দিলেন, তার উপর আবার টাকা? তরুণ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, যার মাথায় অমন চুরির মতলব আসতে পারে, তার পায়ের ধুলো নিতে ইচ্ছে করে। টাকা তো তুচ্ছ কথা।